সাল 1971। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়, যার কারণে পাকিস্তান সরকারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। এর মধ্যে 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান এয়ারফোর্স ভারতের পশ্চিম সীমান্তের বেশ কিছু এয়ারবেসে বোমা হামলা করে, যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত। এই হামলার কারণে ভারত সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়, আর এরই সাথে শুরু হয় ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1971। মাত্র 13 দিনের যুদ্ধের পর পাকিস্তানের প্রায় 90,000 সেনা ভারতীয় সেনার কাছে স্যারেন্ডার করে। এরই সাথে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং পূর্ব পাকিস্তান এক নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিতি পায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভারত কেন সরাসরি অংশগ্রহণ করেছিল? ভারতের প্রকৃতপক্ষে কী স্বার্থ ছিল? আর বাংলাদেশ, যারা কিনা দেশ ভাগের সময় পাকিস্তানের সমর্থন করেছিল, তারা কেনই বা পাকিস্তানের থেকে আলাদা হতে চেয়েছিল? এই সমস্ত বিষয়গুলি আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি কোনো দেশের পক্ষে বা বিপক্ষে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে বানানো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক নতুন কিছু জানতে পারবে। প্রথম দিকে ভারত পাকিস্তানের উপর সরাসরি আক্রমণ করার পরিকল্পনা করেনি, কারণ এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান আর্মি চিফ স্যাম মানিকশর সাথে এক বৈঠক করেছিলেন। এই বৈঠকে স্যাম মানিকশ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যুদ্ধের ব্যাপারে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন 1965 সালে হওয়া যুদ্ধের পর মাত্র 6 বছরের মাথায় পাকিস্তানের সাথে আবার যুদ্ধের কারণে ভারতের অর্থনীতি বিশাল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া ভারতীয় সেনার কাছে সেই মুহূর্তে যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না, তাই ওই সময় পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে যাওয়া মানে সম্পূর্ণ বোকামির কাজ হবে। তাই তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। এই সময় স্যাম মানিকশ এক বিকল্প পরিকল্পনা করেন। তিনি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে পূর্ব পাকিস্তানের বেশ কিছু অংশ, যেমন খুলনা, চট্টগ্রাম, যশোর দখল করার পরিকল্পনা করেন। কারণ সময়ের সাথে সাথে যে বিশাল অঙ্কের সাধারণ মানুষ ভারতে আসতে শুরু করেছিল, ভারত সরকারের কাছে তা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তিনি ভেবেছিলেন, যদি খুলনা ও চট্টগ্রামের বেশিরভাগ অংশ দখল করা সম্ভব হয়, তাহলে পূর্ব পাকিস্তান থেকে আসা সাধারণ মানুষের পরিমাণ কিছুটা হলেও কমবে। কিন্তু পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতে থাকে। তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পারে, আজ নয়তো কাল পাকিস্তানের সাথে যুদ্ধ অনিবার্য। তাই তিনি ক্যাবিনেটের সমস্ত সদস্যদের সাথে বৈঠকে বসেন। ওই সময় আমেরিকা ও চীন পাকিস্তানের পূর্ণ সমর্থনে ছিল। তাই তিনি বলেন, যুদ্ধে যাওয়ার আগে কোনো উন্নত দেশের সমর্থন ভারতের দরকার। তাই যুদ্ধের সময় নভেম্বর মাস নাগাদ স্থির করা হয়, যার কারণে ভারতীয় সেনারা পুরোপুরিভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। এই সময় ভারতীয় বিদেশমন্ত্রী শরণ সিং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার পরিকল্পনা করেন। তিনি একটি ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার অনুরোধ জানান। যেহেতু আমেরিকা ও চীনের মতো বড় দেশের সমর্থন পাকিস্তানের কাছে ছিল, তাই ভারতের ডাকে কেউ তেমন সাড়া দেয়নি। এমনকি আমেরিকা ও চীন পাকিস্তানকে যুদ্ধের সরঞ্জাম ও আর্থিক সাহায্য করতে শুরু করেছিল। এরপর 9ই আগস্ট ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যা যুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই চুক্তিটি হল ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, যার মানে হলো ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোনো রকম বৈদেশিক আক্রমণ হলে একে অপরকে রক্ষা করতে বাধ্য থাকবে। কয়েক মাস ধরে অনেক চেষ্টার পর ইন্দিরা গান্ধী বুঝতে পারেন, পাকিস্তানের সাথে যুদ্ধ ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তাই তিনি ভারতীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়ের সাথে আলোচনা করেন যুদ্ধের ব্যাপারে। তখন রয়ের প্রধান আনন্দ কুমার বর্মা ইন্দিরা গান্ধীকে একটি পরামর্শ দেন। তিনি বলেন, এই মুহূর্তে যদি আমরা পাকিস্তানের উপর আক্রমণ করি, তাহলে আন্তর্জাতিক মহলে এই যুদ্ধের দায় সরাসরি ভারতের ওপর এসে পড়বে। তাই আমাদের উচিত যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করা। তিনি আরও বলেন, তার কাছে এক গোপন তথ্য আছে, যার কারণে তিনি নিশ্চিত পাকিস্তান খুব তাড়াতাড়ি ভারতের উপর আক্রমণ করবে। তাই তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সজাগ থাকার পরামর্শ দেন। এরপর তিনি আর্মি, নেভি
ও ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধানের সাথে একটি মিটিংয়ে বসেন এবং থেকে পাওয়া তথ্য নিয়ে আলোচনা করেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বর মাসের শেষের দিকে পাকিস্তান ভারতে আক্রমণ করা মাত্র ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ভারতীয় আর্মি চিফ স্যাম মানিকশ বুঝতে পেরেছিল যে যুদ্ধ শুরু হওয়া মাত্র পাকিস্তান ভারতকে পূর্ব ও পশ্চিম দুই দিক থেকেই আক্রমণ করবে। সেই কারণে তিনি দুদিকেই পর্যাপ্ত সেনাদলকে পোস্টিং করেছিলেন। ভারতের এই যুদ্ধের প্রিপারেশন দেখে ইয়াহিয়া খান খুবই প্যানিক হয়ে ওঠেন এবং পাকিস্তান এয়ারফোর্সকে ভারতের ওপর আক্রমণ করার নির্দেশ দেন। সেই অনুযায়ী 3 ডিসেম্বর বিকেল 5:30 নাগাদ পাকিস্তান এয়ারফোর্স অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে। এর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের জনগণের উদ্দেশ্যে অল ইন্ডিয়া রেডিওতে একটি বার্তার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। ওই দিন সন্ধ্যায় পাকিস্তান এয়ারফোর্সের 10 থেকে 12টি যুদ্ধবিমান প্রায় 45 মিনিট ধরে ভারতীয় এয়ারবেসের উপর আক্রমণ চালায়। পাকিস্তানি এয়ারফোর্স এই অপারেশনে ব্যবহার করেছিল মিরাজ ও F-86F যুদ্ধবিমান। এই সমস্ত যুদ্ধবিমানগুলি 500 কেজির বেশি বোমা দ্বারা সজ্জিত ছিল। কিন্তু এই আক্রমণের ফলে পাকিস্তান খুব বেশি সফল হতে পারেনি, কারণ এয়ারবেসের যা ক্ষয়ক্ষতি হয়েছিল তা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনারা রিপেয়ার করে ফেলে। শুধুমাত্র অমৃতসর এয়ারবেসের একটি র্যাডার স্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশ পাওয়া মাত্র ওই দিন রাত 9টা নাগাদ ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের এয়ারবেসের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট 23টি যুদ্ধবিমান পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় এবং কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম পাকিস্তানের 8টি মেন এয়ারবেসের উপর হামলা চালায়। মুরিদ, মিয়ানওয়ালি, সারগোধা, চাঁদহার এই সমস্ত এয়ারবেসগুলি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, যার কারণে পরবর্তী কয়েকদিন এই সমস্ত রানওয়েগুলো বন্ধ রাখতে হয়েছিল। একইভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স পূর্ব পাকিস্তানের যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের এয়ারবেসের উপর হামলা করে সেগুলিকেও সম্পূর্ণভাবে অকেজো করে দেয়। এই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পারে যে করাচি পোর্ট পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পাকিস্তানের অর্থনীতিতে এক বিরাট ভূমিকা পালন করে। এই পোর্টে আঘাত করলে পাকিস্তানের অর্থনীতি বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি ভারতীয় নৌবাহিনীর প্রধান SM নন্দার সাথে আলোচনা করে করাচি পোর্টে আক্রমণ করার নির্দেশ দেন। সেই অনুযায়ী 5ই ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী অপারেশন ট্রাইডেন্ট লঞ্চ করে। এই অপারেশনে অংশ নিয়েছিল 3টি মিসাইল বোট, INS বীর, INS নির্ঘাত ও INS নিপাত, ও সাথে ছিল 2টি অ্যান্টি সাবমেরিন করভেট, INS কিলতান ও INS কাটচাল। এই অপারেশনের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে করাচি পোর্টে আঘাত করা, কারণ রাতের অন্ধকারে পাকিস্তান এয়ারফোর্স এয়ার বম্বিং করতে পারবে না। তাই দিনের বেলা ভারতীয় নৌবাহিনী করাচি পোর্টের 460 কিলোমিটার দক্ষিণে পৌঁছে রাত হবার অপেক্ষায় ছিল। রাত 10:30 নাগাদ INS নির্ঘাত পাকিস্তানি যুদ্ধজাহাজ PNS খাইবারের উপর প্রথম আক্রমণ করে। এর ফলে তারা ভারতীয় নৌবাহিনীর উপস্থিতির কথা বুঝতে পারে এবং রেডিওতে বার্তা পাঠানোর চেষ্টা করে। এর মধ্যে INS নির্ঘাত দ্বিতীয় মিসাইল আক্রমণ করে। এর ফলে জাহাজটির বয়লার রুমে আগুন লেগে যায় ও 10:45 নাগাদ 222 জন নাবিকসহ PNS খাইবার ডুবে যায়। এরপর INS নিপাত একটি কার্গো জাহাজকে 2টি মিসাইল হামলা করে সেটিকে ডুবিয়ে দেয়। এরই সাথে INS বীর PNS মুহাফিজের উপর আক্রমণ শুরু করে। পাকিস্তান নেভি হেডকোয়ার্টারে সংকেত পাঠানোর আগেই এই জাহাজটিও জলের নিচে তলিয়ে যায়। এরপর INS নিপাত করাচি বন্দরের দক্ষিণে 26 কিলোমিটার দূরে অবস্থিত কেমারি অয়েল স্টোরেজের উপর 2টি মিসাইল আক্রমণ করে, যার কারণে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই অপারেশনের ফলে পাকিস্তান সরকার এক রাতে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়। এই যুদ্ধে পাকিস্তানের সবথেকে ভয়ের কারণ ছিল INS বিক্রান্ত, কারণ বঙ্গোপসাগরে INS বিক্রান্ত পুরো দমে অ্যাক্টিভ থাকার কারণে পাকিস্তান নেভি কোনোভাবেই এই অংশে প্রবেশ করতে পারত না। তাই INS বিক্রান্তকে কাউন্টার করার জন্য তারা PNS গাজীকে অ্যাক্টিভ করে।
পিএনএস গাজী যখন বঙ্গোপসাগরে পৌঁছায় তখন বিশাখাপত্তনম পোর্টে থাকা আইএনএস রাজপুত থেকে আইএনএস বিক্রান্তের সংকেত পাঠানো হয়। তখন তারা মনে করে আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম পোর্টে দাঁড়িয়ে আছে। পিএনএস গাজী যখন আক্রমণের জন্য এগিয়ে যায় তখন আইএনএস রাজপুত আগে থেকেই পিএনএস গাজীর ওপর মিসাইল হামলা করে বসে, যার কারণে পিএনএস গাজী ডুবে যায়, যা পাকিস্তানের কাছে এক বড় পরাজয় হিসাবে বিবেচিত হয়। ভারতের রাজস্থানের সীমানাবর্তী একটি জায়গা আছে যার নাম লোঙ্গেওয়ালা। 4 ডিসেম্বর রাতে সীমানা পাহারা দেওয়ার সময় ভারতীয় সেনারা সীমান্তের ওপারে তীব্র আওয়াজ শুনতে পেয়েছিল, তাই তারা সবাই সজাগ হয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় প্রায় 3000 পাকিস্তানি সেনা ও 40টিরও বেশি ট্যাঙ্ক তাদের দিকে এগিয়ে আসছে। শিখ রেজিমেন্টের 23 ব্যাটালিয়নে মেজর কুলদীপ সিংয়ের কাছে ছিল মাত্র 120 জন সেনা। এই সামান্য সৈন্য নিয়ে 3000 পাকিস্তানি সেনা ও 40টি ট্যাঙ্কের সাথে মোকাবিলা করা সম্ভব নয়, তাই তারা আক্রমণ না করে প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহার করে। তারা বিভিন্নভাবে শত্রুপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা বালির উপর মোটা ইলেকট্রিক তার বিছিয়ে রাখে যাতে শত্রুপক্ষ মনে করে এগুলি ল্যান্ডমাইন পাতা আছে। এতে ভারতীয় সৈন্যরা কিছুটা হলেও সফল হয়। রাতের অন্ধকারে পাকিস্তানি সৈন্য আর এগোতে না পেরে দূর থেকেই আক্রমণ করা শুরু করে, যার কারণে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভোর হওয়া মাত্র জয়সলমীর এয়ারবেস থেকে 4টি হান্টার এয়ারক্রাফট তাদের উপর আক্রমণ চালু করে দেয়, যার কারণে পাকিস্তান খুবই ক্ষতির সম্মুখীন হয়। এই যুদ্ধে পাকিস্তানের 2000 জন সৈন্য ও 36টির বেশি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভারত পাকিস্তানের 13,000 স্কোয়ার কিলোমিটার জমি দখল করে নেয়। কয়েকদিন পর যখন সব দিক থেকেই পাকিস্তান হারের সম্মুখীন হয় তখন জুলফিকার আলী ভুট্টো ইউনাইটেড নেশনের দ্বারস্থ হয় এবং ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের কাছে আবেদন জানায় যাতে ভারত এই যুদ্ধ থেকে সরে যায় এবং পূর্ব পাকিস্তান থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নেয়। কয়েক ঘন্টা আলোচনা চলার পর আমেরিকা, চীন ও ইংল্যান্ড সরাসরি পাকিস্তানের সমর্থন করে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন দুবার এই আর্জি ভিটো করে নেয়, কারণ ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ফ্রেন্ডশিপ ট্রিটি স্বাক্ষর হয়েছিল সেই অনুযায়ী ভারত ও সোভিয়েত ইউনিয়ন কেউই একে অপরের বিরুদ্ধে যেতে পারবে না। 8ই ডিসেম্বর ভারতীয় সৈন্যরা পূর্ব পাকিস্তানে এক গোপন হামলা করার পরিকল্পনা করে। আমেরিকার কাছে যখন এই খবরটি পৌঁছায় তখন পাকিস্তানের সমর্থনে আমেরিকা 7 ফ্লিট টাস্ক ফোর্সকে বঙ্গোপসাগরে পাঠায়। ইউএস নেভির 75,000 টনের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি 70টির বেশি বিমান বহন করার ক্ষমতা সম্পন্ন ছিল, যেখানে আইএনএস বিক্রান্ত মাত্র 20টি বিমান বহন করতে সক্ষম ছিল। এছাড়া টাস্ক ফোর্সে ছিল একটি গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস কিং ও একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেকাটুর। ইউএস নেভির এই টাস্ক ফোর্সটি পারমাণবিক শক্তি সম্পন্ন উন্নতমানের হাতিয়ার দ্বারা পরিপূর্ণ ছিল, যার কাছে আমাদের ইন্ডিয়ান নেভি কিছুই না। একই সাথে ইংল্যান্ড ও পাকিস্তানের সমর্থনে HMS ইগল এয়ারক্রাফট ক্যারিয়ারকে আরব সাগরে পাঠায়। ভারতকে চারদিক থেকে আক্রমণের ভয় দেখানো হয়। আমেরিকা ও ইংল্যান্ডের সমর্থনে পাকিস্তান নিজের মনোবল ফিরে পায় এবং মনে করে যুদ্ধে তাদের জয় নিশ্চিত। এমন সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্যের বার্তা পাঠায়। বার্তা পাওয়া মাত্র 13ই ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন 10th অপারেটিভ ব্যাটেল গ্রুপকে ভারতের সমর্থনে পাঠায়। সোভিয়েত ইউনিয়নের এই ব্যাটেল গ্রুপে ছিল পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ও অ্যাটমিক সাবমেরিন। ইংল্যান্ড ও আমেরিকা যখন এই ব্যাটেলশিপের আভাস পায় তখন এক পারমাণবিক যুদ্ধের ভয়ে তারা পিছিয়ে যায়, যার কারণে ভারতের উপর থেকে এক বড় বিপদ কেটে যায়। সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাওয়া মাত্র ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স পুরো দমে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে। ভারত নিজস্ব এয়ার স্পেস ও নেভাল রুট পাকিস্তানের জন্য ব্লক করে দেয়, যার কারণে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 15ই ডিসেম্বর ভারতীয় আর্মি জেনারেল JFR জেকাব পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজিকে স্যারেন্ডার করার পরামর্শ দেয়, কিন্তু তিনি সহজে রাজি হয়নি। অবশেষে 16ই ডিসেম্বর প্রায় 90,000 পাকিস্তানি সৈন্য ভারতীয় সৈন্যর কাছে স্যারেন্ডার করে, যার কারণে AK নিয়াজি খুবই লজ্জার সাথে স্যারেন্ডার এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। পাকিস্তান সৈন্য স্যারেন্ডার করার সাথে সাথে পাকিস্তানের সরকার ভেঙে পড়ে। ভারতের এই যুদ্ধে জয়লাভের কারণে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের খুবই বদনাম হয়। শেখ মুজিবুর রহমানকেও মুক্তি দেওয়া হয় এবং তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতার যুদ্ধে বহু মানুষ নিজেদের আত্মীয় পরিজন ঘরবাড়ি সব কিছুই হারিয়েছিল, যা আজও প্রত্যেক বাংলাদেশি নাগরিক হয়তো ভুলতে পারেনি। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা এগ্রিমেন্ট স্বাক্ষর হয়, যার কারণে পাকিস্তানও বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেয় এবং 13,000 স্কোয়ার কিলোমিটার ভূমি যা ভারত দখল করেছিল তা পাকিস্তানকে ফিরিয়ে দেয়। 1974 সালে ইউনাইটেড নেশন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মান্যতা দেয়, যার কারণে তৈরি হয় বাঙালি জাতির দেশ বাংলাদেশ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে।